স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। আপনারা যারা আমার পূর্বকার আলোচনাগুলো দেখেছেন অথবা আমার পেজে আমার যে ফেসবুক লাইভগুলো সেগুলো দেখেছেন, তারা জানেন যে আমি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক ইস্যু, একই সাথে হচ্ছে সামাজিক, অর্থনৈতিক কিংবা পরিবেশগত বিষয়গুলো নিয়ে কথা বলি। তো আজকের আলোচনাটাও মূলত আমাদের সমসাময়িক একটি বিষয় নিয়ে আমি কথা বলবো, বিশেষ করে পরিবেশগত বিষয়। তবে সেই বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে একটি বিষয়ে একটু জানাই, বলতে পারেন ব্যক্তিগত স্মৃতিচারণ। কারণ আমার কাছে এই বিষয়টি অসাধারণ লেগেছে। কারো কারো জন্য যদি এটা দুঃখজনক ক্ষতির কারণ হয়ে যায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন সেই ঘটনার মুখোমুখি হয়েছিলাম এবং বিষয়টি সামগ্রিকভাবে জানতে পারি, তখন হচ্ছে আমার কাছে মনে হয়েছিল অসাধারণ একটি ঘটনা এটি। আপনারা জানেন বা জানেন বলবো, ও ঠিক বলাটা হয়তো ঠিক হচ্ছে না। ও যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা আফ্রিকানরা অসভ্য, আফ্রিকানরা জঙ্গলি, আফ্রিকানদের শিক্ষার অভাব আছে, আফ্রিকানরা যুদ্ধবাজ, এই ধরনের একটি ধারণা আমরা ছোটবেলা থেকেই মাথায় নিয়ে বড় হই। এই ধারণাটা আসলে আমাদের মধ্যে পশ্চিমা বিশ্ব ঢুকিয়ে দেয়। বৈশ্বিক রাজনীতির কারণেই তারা এমনটি করে থাকে। সেই জায়গা থেকে হচ্ছে আমার কিন্তু ধারণা একেবারেই ভিন্ন। বিশেষ করে ধরেন গত 2 দশক আগের কিছু ঘটনাগুলির মধ্যে দিয়ে, বিশেষ করে আমি যখন আফ্রিকার উগান্ডা কিংবা কঙ্গো বা এ ধরনের কিছু জায়গায় গিয়েছিলাম, সেই সময়ের নানান অভিজ্ঞতার মধ্য দিয়েই আমার কাছে মনে হয়েছে আফ্রিকানরা আমাদের চাইতে অনেক বেশি সভ্য, অনেক বেশি মানবিক এবং তারা প্রকৃতির সন্তান, যেটা আমরা না। আমরা সুযোগ পেলেই অন্যের ক্ষতি করি, আমরা গাছ কাটি, আমরা প্রাণী হত্যা করি, আমরা অনেক ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যাই, কখনো জেনে বুঝে ব্যক্তিগত লাভ লোকসানের হিসেব করে, কখনো না বুঝে। আমরা জানি না আমরা যে কাজটি করছি এর পেছনের যে ঘটনাগুলো ঘটতে পারে, পিছনের সাথে আরো অনেকগুলো বিষয় যে জড়িত আছে, এটা আমাদের জন্য কতটা ক্ষতির কারণ আমরা এই বিষয়গুলো একেবারেই আমলে নেই না, আমরা নেয়ার চেষ্টা করি না। সেই জায়গা থেকেই আজকে আসলে আমি আলোচনাটা শুরু করতে যাই একটি ঘটনা দিয়ে। 2003 কিংবা 4-এর দিকের ঘটনা হবে এটি। আমি গিয়েছিলাম উগান্ডায়। প্রথমে গিয়েছিলাম কঙ্গোতে। কঙ্গোতে গিয়েছিলাম হচ্ছে সেখানকার গৃহযুদ্ধের অবস্থা দেখার জন্য, গৃহযুদ্ধ সংবাদ সংগ্রহের জন্য। একই সাথে হচ্ছে কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী কিভাবে দায়িত্ব পালন করছে, কেমন দায়িত্ব পালন করছে, সেখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর যে কর্মপদ্ধতি এবং আফ্রিকার সেই দেশটিতে বাংলাদেশের ভাবমূর্তি কিভাবে উজ্জ্বল হচ্ছে এবং সেখানকার মানুষ বাংলাদেশের মানুষকে কিভাবে নিজেদের বন্ধু ভাবছে, সেই বিষয়গুলো নিয়ে সংবাদ সংগ্রহ করার জন্য গিয়েছিলাম। এবং তখন যেটি হয়েছিল, প্রায় 2 সপ্তাহ ছিলাম কঙ্গোতে এবং সেখানে যুদ্ধ দেখেছি, নৃশংসতা দেখেছি, আমরা নিজেরাও যুদ্ধের মধ্যে পড়ে গিয়েছি। আবার সেখানে আমাদের কারণেই একটি ঘটনা ছিল এমন যে এক রোববার দিন আমরা, সেদিন ঠিক কাজ না, যেহেতু সবই বন্ধ, সাপ্তাহিক ছুটি, আমরা বিকেলবেলা গিয়েছিলাম স্থানীয় একটি বাজারে ঘোরার জন্য, মূলত যে সেখানকার জনজীবন দেখার জন্য। বাংলাদেশের আমরা 7 জন গণমাধ্যম কর্মী ছিলাম সেই জায়গায়। মূলত
আমি দুঃখিত সাহায্য না, এর বাইরেও বিটিভি ছিল আমাদের সাথে। আমি তখন চ্যানেল আইতে কাজ করি, আমি আমার ক্যামেরা পার্সন ফুয়াদ, এনটিভি থেকে ছিল, এনটিভির সিএনই হয়েছিল, এখন সম্ভবত হেড অফ নিউজ জহিরুল, তার সাথে ক্যামেরাম্যান ছিল তানভীর, ক্যামেরা পার্সন। তারপর এটিএন বাংলা থেকে ছিল আরিফ হোসেন নিশি, সাথে ক্যামেরা পার্সন ছিলেন সম্ভবত, যতদূর মনে করতে পারি, কামাল হোসেন। আমরা বেসরকারি টিভি চ্যানেলের এই 6 জন ছিলাম। তার বাইরে বাংলাদেশ টেলিভিশনের ছিলেন একজন প্রযোজক মহিউদ্দিন বা মাইনুদ্দিন, আমার এত বছর পড়াশোনা ঠিক মনে নেই, মেবি মাইনুদ্দিন। তার সাথে একজন ক্যামেরা পার্সন ছিলেন, খুব সিনিয়র ক্যামেরা পার্সন, রফিক। আমি প্রায় 21-22 বছর আগের কথা বলছি, স্মৃতি থেকে বলছি। আমরা ভিজুয়াল মিডিয়ার 8 জন ছিলাম, সাথে ছিলেন বাসস থেকে ছিলেন বক্তিয়ার রানা। আমরা 9 জন ছিলাম গণমাধ্যম কর্মী। আমরা যখন সেই বাজারটিতে যাই তখন কঙ্গোতে বেসিক্যালি 49টি দেশের সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। আমরা সেখানে আছি, এটি কোনো না কোনোভাবে টার্কিশ আর্মির নজরে আসছে এবং আমাদের উপর হামলা হতে পারে এটি ভেবে তারা সেই বাজারের পাশ দিয়ে তাদের কনভয়টা যায় এবং তারা বোঝার চেষ্টা করছিল যে আমরা কোনো বিপদের মধ্যে আছি কিনা। সেই অবস্থায় টার্কিশ আর্মিকে দেখে স্থানীয় লোকজন খুব উত্তেজিত হয়ে পড়ে। এদিকে আমরা আবার সেনাবাহিনী আমাদেরকে নিয়ে যখন যায় সেই জায়গা বাজারটি দেখাতে, সেদিন আবার হাটবার ছিল, খুব স্বভাবতই আমাদের নিরাপত্তার বিষয়টি তারা মাথায় রাখছিলেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সেই কর্মকর্তা এবং সুবাহিরা তারা যে কাজটি করছিলেন, আমরা কোন দোকানটায় যেতে চাই, বাজারের কোন অংশটায় যেতে চাই, সেই জায়গায় হচ্ছে আগে 2-4 জন গিয়ে দেখছেন পরিস্থিতি। তারপরে আমাদের সামনে আছেন হয়তো 2-3 জন, আমাদের পাশে আছেন, আমাদের পিছনে আছেন সেনা সদস্যরা, এবং আমাদের সাথে ছিলেন, আমার যতদূর মনে পড়ে সেই সময় ব্যাটালিয়ান, বাংলাদেশ ব্যাটালিয়ান 1-এর একজন কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল কামরুল, রিটায়ারমেন্টে গিয়েছেন তিনি পরে। লেফটেন্যান্ট জেনারেল কামরুল ছিলেন আমাদের সাথে সেদিন। তারপরে হচ্ছে আমাদের সাথে ছিলেন আমাদের এখানকার বাংলাদেশ থেকে যাওয়া আমাদের টিমের সাথে টিম লিডার, আইএসপিআর-এর ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম, তিনি শিক্ষা কোরের সদস্য ছিলেন। এর বাইরে ছিলেন মেজর এমদাদ এবং মেজর আক্তার, মেজর আনোয়ার এবং মেজর আক্তার, তারা ছিলেন আমাদের সাথে। সাথে আরো অনেক অন্য, ক্যাপ্টেন শহীদ ছিলেন, অসাধারণ একজন চৌকস কর্মকর্তা এবং গান আবৃত্তি এই বিষয়গুলোতে খুব দক্ষ ছিল এবং আফ্রিকানদের মধ্যে বাংলাদেশের গান, বাংলাদেশের কবিতা এগুলো তাদেরকে শেখাতো। এবং আমার মনে আছে সেখানে এক আফ্রিকান যুবক আমাদেরকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, এত নিখুঁত সুর এবং উচ্চারণে গেয়ে শুনিয়েছিল। আমরা খুব আপ্লুত হয়েছিলাম, খুব আবেগপ্রবণ হয়েছিলাম। তো যেটি বলছিলাম যে সেই বাজারে আমরা যখন যাই, টার্কিশ আর্মির কারণে হচ্ছে তারা উত্তেজিত হয় একদিকে, আর তারা ঠিক আগে যে ঘটনাটা যেটি বলছিলাম যে সেনা সদস্যরা আমাদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা এভাবে নানানভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছিলেন। আমরা প্রথমত সিভিলিয়ান, দ্বিতীয়ত গণমাধ্যম কর্মী, সবকিছু মিলে এই ধরনের পরিবেশের মধ্য দিয়ে আমরা আসলে অভ্যস্ত না। তা আমরা নিজেদের মধ্যে একটু গুজগুজ ফিস করে আমরা বুদ্ধি বের করলাম। আমরা যে 9 জন ছিলাম প্রথমে 2 ভাগ হয়ে গেলাম, আমাদের সাথে থাকা সেনা সদস্যরা 2 ভাগ হয়ে গেল। এই যে 4 জন আর 5 জনের টিম, সেটা আবার 4 জনটা আবার 2 জন করে আবার 2 ভাগ হয়ে গেলাম। এই করে আমরা 9 জনই আসলে আলাদা হয়ে গেলাম। সেনা সদস্যরা
আর আমাদেরকে নজরের মধ্যে রাখার জন্য তারা খুব হিমশিম খেয়ে যাচ্ছিলেন। তো এর মধ্যে যেটা হলো যে আমাদের আসলে বিরক্তির আরেকটা কারণ ছিল যে আমরা একটা দোকানে ঢুকবো, প্রথমে দুজন যাবেন, গিয়ে হচ্ছে রেকি করবেন, রেকি করে তারা দুজন ওখানে পিছন দিকটায় গিয়ে পজিশন নিয়ে দাঁড়াবেন, তারপর দুজন গিয়ে দরজায় দাঁড়াবেন, তারপর আমরা ভিতরে ঢুকবো সাথে আবার দুজন তিনজন নিয়ে। তা আমরা নিজেরা বিচ্ছিন্ন হওয়ার মধ্য দিয়ে সেনা সদস্যদেরকে বিচ্ছিন্ন করে দিলাম। এটা যে আসলে আমাদের নিরাপত্তার জন্য কতটা হুমকির মধ্যে, আমরা আসলে সেটা তখন বিবেচনা করিনি। তো যাই হোক, এক পর্যায়ে যখন উত্তেজনা শুরু হলো, আমরা টের পেলাম যে আমরা আসলে বিপদে পড়ে গেছি। স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে গেছে টার্কিশ আর্মি দেখে, এবং তারা এক ধরনের বলবো না, সরাসরি যুদ্ধ প্রস্তুতি নিয়ে নেয়। কারণ প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে তাদের অস্ত্র গোলা বারুদ মজুদ থাকতো, মিলিশিয়ারা নানান জায়গায় ছড়িয়ে ছিটে থাকতো। তো সেই জায়গায় হচ্ছে এই ধরনের একটা পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে গোলাগুলি শুরু হয়ে যাবে, তখন আমাকে একজন এসে বলল আমার সাথে চলো। তো আমি তো ভাবলাম যে কি বিপদ, আমার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কেউ নাই, কিছু নাই, আমি একা আছি। তো সে আমাকে তখন অভয় দিল যে ইয়া রফিকি, মানে আমি তোমার বন্ধু। তো সেই জায়গা হচ্ছে সে আমাকে বন্ধু বলে, আমি দেখলাম যে আসলে আমার কিছু করার নাই, দেখি কি হয় পরে বোঝা যাবে, আগে যাই তার সাথে। তো তার সাথে গেলাম, গিয়ে দেখলাম একটা নিরাপদ জায়গা, যে জায়গায় গোলাগুলি হলো, যে জায়গাটা এসে মানে বিধবে না। কিছুক্ষণ পর দেখলাম একে একে আমার অন্যান্য সঙ্গীদেরকেও সেই জায়গায় অন্যরা নিয়ে আসছে আবার। কারণ বাংলাদেশ থেকে আসা গণমাধ্যম কর্মীরা ওই বাজারে, ওই হাটে সেদিন আছে, এটা রীতিমতো সবাই জানতো, জেনে গিয়েছিল ততক্ষণে। যার জন্যে আমাদেরকে, যে বাংলাদেশের সাংবাদিক, তাদের নিরাপত্তা দিতে হবে, এই যে নিরাপত্তা দেওয়ার চিন্তার জায়গা থেকে, যে যার জায়গা থেকে আমাদেরকে খুঁজে খুঁজে এনে নিরাপদ জায়গাটা রাখলো। এদিকে পরিস্থিতি দেখে আমাদের সেনাবাহিনীর গাড়ি থেকে আবার ক্যাম্পে যোগাযোগ করা হলো, ক্যাম্প থেকে আসছে। এদিকে আবার মনুক হেডকোয়ার্টার যেটা আছে, মানে কঙ্গোতে জাতিসংঘ মিশনের যে হেডকোয়ার্টারটা, সেখানেও জানানো হয়েছে। তখন আরও কয়েকটি দেশের সেনাবাহিনী আমাদের উদ্ধারের জন্য এগিয়ে আসছে। অন্যান্য দেশের সেনাবাহিনীও যখন আসছে, তখন এই কঙ্গোলিজরা আরও বেশি উত্তেজিত হয়ে পড়ল। পরিস্থিতি কি হয়, এমন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মনুক হেডকোয়ার্টারে জানানো হলো যে তোমরা অপেক্ষা করো, কাউকে ফায়ার ওপেন করতে বলো না, আমরা আমাদের মতো করে আগে আমাদের সাংবাদিকদেরকে উদ্ধার করার চেষ্টা করব। এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা এবং অন্যান্য সদস্য যারা ছিল, তারা সাদা ফ্ল্যাগ নিয়ে সামনে এগিয়ে আসে, এবং তাদেরকে দেখে আবার কঙ্গোলিজরা শান্ত হয়, এবং তাদেরকে বলা হয় যে না, আমাদেরকে নিরাপদে রাখা আছে, পরিস্থিতি শান্ত হলে বাংলাদেশ সেনাবাহিনীর টিমের কাছে আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। কারণ বাংলাদেশ তাদের বন্ধু দেশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের জনগণ তাদের বন্ধু। তো আমাদের যেন কোনো ক্ষতি না হয় সেদিকটা তারা নজর রাখবে। তাই আমাদেরকে তারা হচ্ছে আমাদের সেনাবাহিনীর কাছে পৌঁছে দেয়, এবং আমাদের সেনাবাহিনীও তখন মনুক হেডকোয়ার্টারে জানায় যে না, ওরা আমাদের সাংবাদিকদেরকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে, তাদের কোনো বিপদ হয়নি, কেউ যেন মুভ না করে, সবাই যেন ফিরে যায়। তা আমরা সেদিন তো সেখান থেকে রক্ষা পেলাম। তো যাই হোক, এই ধরনের আরো অনেক ঘটনার মধ্য দিয়ে এটা সেদিন সময়কার কথা আপনাদের জানালাম। তো এর কিছুদিন পর আমরা যখন কঙ্গো থেকে ফিরে আসি, ফিরে আমরা দেশে ফিরব, তো সেই সময় ব্যানবেট 1 দেশে ফিরবে, ব্যানবেট 2 গিয়ে তাদের দায়িত্ব নেবে। তো ব্যানবেট 1-এ 450 জন ফিরবে, এবং ওই ফ্লাইটে আগের ফ্লাইটে ব্যানবেট 2-এর 450 জন এসছেন, এবং ব্যানবেট 1-এর 450 জন ফিরবে, এমন একটা বিষয়। তো সেই সময়ে আমরা ব্যানবেট 2-এর যারা গিয়েছিলেন, লেফটেন্যান্ট কর্নেল আক্তারের, পরবর্তী সময় তিনি মেজর জেনারেলও হয়েছিলেন, তো লেফটেন্যান্ট কর্নেল আক্তার সহ 450 জনের টিমের সাথে আমরা কঙ্গোতে গিয়েছিলাম।
আর লেফটেন্যান্ট কর্নেল কামরুল সহ 450 জনের টিমের সাথে আমরা আবার দেশে ফিরে আসবো। তো যেহেতু কঙ্গোতে যুদ্ধ চলছে, সেই কারণে ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী বা নিয়ম অনুযায়ী কঙ্গোতে কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেই। কঙ্গোর আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম বেসিক্যালি বুনিয়া বলে একটা জায়গায়, সেখান থেকে খুব কাছের এয়ারপোর্ট যেটি, সেটি হচ্ছে এনটিপি এয়ারপোর্ট, এটি উগান্ডার এয়ারপোর্ট। এবং কঙ্গো থেকে, কঙ্গোর বুনিয়া এয়ারপোর্ট থেকে উগান্ডার এনটিপি এয়ারপোর্ট, এটা প্রায় 40-45 মিনিটের জার্নি হেলিকপ্টারে। তো সেই জায়গায় হচ্ছে আমরা আসবো। সেই জায়গা হচ্ছে পরবর্তী সময় দেখা গেল যে না, তাদের অনেক বেশি সময় লাগবে। তখন ঠিক হলো যে না, হেলিকপ্টারে না, আমাদেরকে 90 সিটের ছোট প্লেনে করে আমাদেরকে, ফ্লাইটে করে আমাদেরকে এনটিভিতে নিয়ে আসা হবে। এবং এই 90 জন করে আসতে গেলে যেটি হয় যে 5 বার সেই প্লেনটিকে আসা যাওয়ার মধ্যে থাকতে হবে। 90 জন ব্যানবেট 1-এ নিয়ে আসবে, এনে ব্যানবেট 2-এর আবার 90 জনকে নিয়ে আবার কঙ্গোতে যাবে, আবার ওখান থেকে আবার 90 জনকে আনবে। এই করে মোটামুটি এটা সারাদিনের একটা জার্নি। তা আমরা আগের দিন রাতে পরিকল্পনা করলাম যে আমরা একটা কাজ করতে পারি, যে উগান্ডাতেই যেহেতু যাব, আমরা তাহলে উগান্ডাটা একটু ঘুরে দেখি। তো এই পরিকল্পনা হওয়ার পর ঠিক হলো যে আমরা ফার্স্ট ফ্লাইটে সকাল 8টার সময় হচ্ছে আমরা বুনিয়া থেকে এনটিভিতে চলে যাব। তাহলে আমরা মোটামুটি সারাদিন সময় পাবো, কারণ রাত 8টার সময় হচ্ছে এনটিভি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আমরা রওনা হব উগান্ডা থেকে। তাহলে আমরা যদি সকাল 8টার ফ্লাইটে যাই, আমরা 9টার মধ্যেই এনটিভি এয়ারপোর্টে পৌঁছে যাব উগান্ডায়। আমরা সেখানে থেকে চলে যাব, কারণ ওখানে হচ্ছে আমাদের দুটা আগ্রহের জায়গা ছিল। একটা হচ্ছে কাম্পালা দেখা, উগান্ডার রাজধানী। আর ওই সময় আমরা শুনলাম যে উগান্ডার একটি এলাকায় একটি নদীর উৎস, যেই নদীর কথা আমরা স্কুল জীবনে পাঠ্য বইয়ে পড়েছি, সেটি হচ্ছে নীলনদ। আমরা পড়েছি নীলনদ হচ্ছে মিশরের দুঃখ, হোয়াংহো যেমন চীনের দুঃখ, নীলনদ হচ্ছে মিশরের দুঃখ। এবং সেই সময় জানলাম নীলনদের উৎপত্তি স্থল থেকে সেটি আবার সাগরে গিয়ে যে মিশেছে, তার মধ্যে 10টি দেশের উপর দিয়ে সে গেছে, এটি আমরা তখন জানলাম। তবে সবচেয়ে মজার যে তথ্যটি পেলাম সেটি হচ্ছে, আমরা জানি প্রায় সব নদীর উৎস হচ্ছে পাহাড়ে, কিন্তু নীলনদের উৎস হচ্ছে মাটির নিচ থেকে পানিটা ওঠে, এত ফোর্সে ওঠে সেটি 10টি দেশের উপর দিয়ে প্রচন্ড স্রোতের মধ্য দিয়ে গিয়ে সাগরে মেশে। খুব স্বাভাবিকভাবেই এত কাছাকাছি এসে আমরা নীলনদের উৎসমুখ দেখে যাব না, এটা তো আর হয় না। আমরা সে পরিকল্পনা অনুযায়ী সকালবেলা 8টার ফ্লাইটে আমরা চলে এলাম এনটিপি এয়ারপোর্টে। এখন এয়ারপোর্ট থেকে তো বের হওয়ার সুযোগ নাই, তখন আবার এর মধ্যে আমরা যাব যে ওখানকার যোগাযোগ, বাংলাদেশের একজন কনসুলার জেনারেল ছিলেন ওই সময় উগান্ডায়, একজন উগান্ডার ভদ্রলোক ব্যবসায়ী, তিনি দায়িত্বে আছেন। সেখানে অ্যাকাউন্ট বিভাগের প্রধান হচ্ছেন একজন বাংলাদেশি, মিস্টার শহীদ, নোয়াখালী বাড়ি। ওনাকে সবাই শহীদ চাচা বলে ডাকে বাঙালিরা। 69 জনকে তিনি উগান্ডায় নিয়ে গেছেন। তার এই 69 জনের প্রত্যেকেই হচ্ছে তার আত্মীয় স্বজন, তারা সেখানে চাকরি করছেন, ব্যবসা করছেন, নানান কিছু। এই শহীদ চাচার সাথে আগের দিন রাতে আমরা যোগাযোগ করলাম, তিনি আমাদেরকে নীলনদের উৎস, কাম্পালা এগুলি ঘোরাতে নিয়ে যাবেন, ওদের সংসদ ভবন দেখাবেন, সবই ঠিক আছে। কিন্তু বললেন যে আমি তো আপনাদেরকে ইমিগ্রেশন ক্রস করাতে পারবো না, আপনারা এয়ারপোর্টের ঠিক বাইরেই ট্রানজিট ক্যাম্প আছে, বিভিন্ন দেশের সেনা সদস্যরা সেই ট্রানজিট ক্যাম্পে এসে আবার ওখান থেকেই নানান জায়গায় ছড়িয়ে যায়, তা আপনারা ট্রানজিট ক্যাম্প পর্যন্ত আপনাদেরকে আসতে হবে।
তা আমরা ইমিগ্রেশন অফিসার এবং তার ঊর্ধ্বতনের সাথে কথাবার্তা বললাম যে দেখো, আমরা এতগুলো মানুষ সারাদিন এখানে বসে থাকবো, তো এখানে ধরো পানির সংকট আছে, তোমাদের এখানে এয়ারপোর্টে এত ছোট এয়ারপোর্ট, এখানে ঠিক খাবার দাবারও নেই, সারাদিন থাকা তো মুশকিল হবে। আমরা ট্রানজিট ক্যাম্পে গিয়ে সময়টা কাটাতে চাই, সারাটা দিন আমরা ট্রানজিট ক্যাম্পেই কাটাবো, তাহলে আমাদেরকে তোমরা যদি অনুমতি দাও। তিনি ইমিগ্রেশন অফিসার তার ঊর্ধ্বতনের সাথে কথা বলে ব্যাপারটা পারমিট করবেন যে হ্যাঁ, এটা তো আসলেও সত্যি। সকালবেলা 9:45-র সময় যে মানুষগুলো এসছে, সেই মানুষগুলো রাত 8টা পর্যন্ত এই জায়গায়, এই বদ্ধ জায়গায়, এবং শুধু আমাদের যে 450 বাংলাদেশ থেকে যাওয়া আবার কঙ্গো থেকে আসা, এই যে 900 মানুষের একটা চাপ, আবার তাদের জাতিসংঘেরই নানান জায়গার নানান যে শাখা প্রশাখাগুলো আছে, তাদের লোকজনের আনাগোনা সবকিছু মিলে একটা বাড়তি লোড পড়ছে ওই দিন। তারপরে তারা রাজি হলো, আমাদেরকে ট্রানজিট ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হলো। আমরা ট্রানজিট ক্যাম্পে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা করে আমরা এবার সেই শহীদ চাচা দুটা মাইক্রো নিয়ে এসেছিলেন, আমরা রওনা হলাম। আমরা প্রথমে গেলাম কাম্পালায়, ওখানে আমরা মোটামুটি ঘন্টা 2 মতো কাটালাম। সংসদ ভবন গেলাম, ওখানে যে কিছু টুরিস্ট এরিয়া সেগুলো যতটুকু পারা যায় দেখা, কিছু সুবিনির কেনা কিনে এবার আমরা রওনা হলাম নীল নদের উৎস দেখার জন্য। জিনজার উদ্দেশ্যে আমরা রওনা হলাম, এবং রওনা হওয়ার পরে এটা প্রায় আমি এখন স্মৃতি থেকে বলছি প্রায় 1-150 কিলোমিটার দূরে হবে। যাওয়ার সময় আমরা পথে আবার স্টেডিয়াম দেখলাম, এটি ইউনিভার্সিটি দেখলাম। এটি হচ্ছে কালো মানুষের নেতা প্যাট্রিস লুবম্বার নামে করা সেই স্টেডিয়াম, সেই ইউনিভার্সিটি আমরা জিনজা যাওয়ার পথেই দেখলাম। তা আমরা যখন জিনজায় যাচ্ছি, হঠাৎ করে একটা জায়গায় হয়তো গাড়ি থেমে গেল। তা আমরা দেখলাম কি চমৎকার পরিবেশ, প্রকৃতি, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, হঠাৎ করে গাড়ি থেমে গেল, ব্যাপারটা কি? দেখলাম সামনে আরো বেশ কিছু গাড়ি আছে। তা আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, হঠাৎ করে ট্রাফিক কেন? তো সে বলছে যে সামনে নিশ্চয়ই কোনো পাখি বসে আছে বা রাস্তা পার হচ্ছে, এই জন্যে। তা আমরা বললাম এটা কতক্ষণ থাকতে হবে? 2-3 মিনিট পরে যখন দেখছি যে না, গাড়ি মুভ করার কোনো সম্ভাবনা দেখছি না, তা আমরা আবার জিজ্ঞেস করলাম এটা কতক্ষণ হতে পারে? বলছে যে আসলে এটা কখন শুরু হয়েছে এটা কেউ জানে না, অন্তত আমি বলতে পারছি না, একদম শুরুর দিকে যারা আছে তারা বলতে পারবে। এখন এটা 2 মিনিটও লাগতে পারে, আবার 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টাও লাগতে পারে। পাখি যদি রাস্তা পার হয়, রাস্তা পার হওয়ার পরে তাকে নিরাপদে চলে যাওয়ার জন্য সময় দিতে হবে। অথবা যদি কোনো পাখি বসে থাকে ওখানে, অথবা অন্য কোনো প্রাণী যদি বসে থাকে, সে সাপ হোক বা পাখি হোক বা অন্য কোনো জীবজন্তু হোক, সে নিজ থেকে যতক্ষণ সরে না যাচ্ছে তাকে সরানোর উপায় নাই। তা আমরা আবার বললাম যে যদি ধরো কারো খুব জরুরি কাজ আছে, তার চিকিৎসা দরকার, অথবা তাকে ফ্লাইট ধরতে হবে, তখন সে কি করবে? কোনো কিচ্ছু করার নাই। সেই কারণে এখানে এই পথে যারা যাবে তারা এগুলো বিবেচনা করেই ওই পরিমাণ সময়, অন্তত 4 ঘন্টা 5 ঘন্টা সময় বাড়তি হাতে রেখেই রওনা হবে, এর কোনো বিকল্প নেই। বললাম যে ধরো যে আমরা গিয়ে পাখিকে সরিয়ে দিলাম, অথবা পাখিটাকে একটু তাড়া দিলাম, পাখিটা দ্রুত রাস্তা পার হয়ে গেল, যে বসেছিল তাকে উঠে যাওয়ার ব্যবস্থা করে দিলাম, সেটা হলেও তো রাস্তাটা ফ্রি হয়ে যায়। গাড়ি চালক হাসলেন, এসে বললেন কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে বন্য প্রাণী আইন অনুযায়ী এই যে তুমি পাখিটাকে বা কোনো প্রাণীকে তুমি সরিয়ে দিবে বা তুমি কাছে গিয়ে তাকে ভড়কে দিবে, সে ভয় পাবে, এটা যদি ঘটে তুমি নিশ্চিত থাকো ম্যাক্সিমাম 1 মিনিট পুলিশ আসবে এবং তোমাকে অ্যারেস্ট করবে। তো ফাইন, অ্যারেস্ট করলো, জরিমানা নিল কত
$100 $200। তো ওখানে আবার বলি যে ওদের যে লোকাল কারেন্সি, আমি যেই সময়ের কথা বলছি সেই সময় ছিল $1 তাদের স্থানীয় মুদ্রায় 1700 টাকা পাওয়া যেত। 1700 ফ্রাঁ, 1700 ফ্রাঁ $1। তো বললাম যে এরকম একটা ফাইন নেবে, সে $10 হোক, $50, 100, 200, 500 ফাইন নেবে, তারপর হয়তো ছেড়ে দেবে, তাই তো? কারো যদি ওই পরিমাণ ব্যস্ততা, ওই পরিমাণ জরুরি বিষয় থাকে, সে তো চাইতেই পারে এই পরিমাণ জরিমানা দিয়ে সে অন্তত নিজের কাজটা সেরে নেবে। বলছে না, এটা হবে না, জেল হবে। আচ্ছা, কয়দিনের জেল এই আইনে? তা বলছে বেশি না, 1 দিন বা 2 দিন, সর্বোচ্চ হয়তো 7 দিনের জেল হতে পারে। ও আচ্ছা, 1 দিনের জেল মাত্র? এই 1 দিনের জেলের ভয়ে মানুষ এভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে? না, থাকবে। এই যে একদম হয়তো সামনে যে একদম শুরুতে যে গাড়িটা আছে, ও হয়তো 3 ঘন্টা ধরে বসে আছে, বসে থাকবে, কিচ্ছু করার নাই। যে 1 দিনের মাত্র জেল হবে, সেই জেলের ভয়ে এইভাবে শত শত মানুষ 2-3 ঘন্টা তো লাইন ধরে অপেক্ষা করবে? হ্যাঁ, করবে। কারণ হচ্ছে ওই যে মামলার রায় হবে, তার নামে যে মামলাটা হচ্ছে, সে মামলার রায় হবে, রায় বলবে যে তোমার 1 দিনের জেল হয়েছে, বা তোমার 3 দিন জেল হয়েছে, তোমার 5 দিন জেল হয়েছে, এই তো। কিন্তু কাহিনীটা ওই জায়গায় না। তাহলে কাহিনীটা কোন জায়গায়? এই মামলাটা দীর্ঘদিন ধরে চলবে। আজকে মামলার ডেট পড়লো, পরের ডেট পড়বে হয়তো 1 বছর পর, বা 2 বছর পর, অথবা 6 মাস পর। এইভাবে এই মামলাটা 13, 14, 15 বছর ধরে চলবে, এবং এই 13, 14, 15 বছর ধরে জামিন নাই, এবং তাকে জেলের ভিতরে থাকতে হবে। জেলখানায় 13, 14 বছর থাকার পরে মামলা রায় হবে কি? 1 দিনের জেল। 1 দিনের জেল শুনে যখন আমরা বুঝলাম যে আরে এটা কোনো শাস্তি হইল, আসলে এটা শাস্তি না, মাত্র 1 দিনের জেল। কিন্তু ওদের প্র্যাকটিসটাই এমন ভাবে নিয়ে গেছে, সেই 1 দিনের জেল দেবে আপনাকে 14 বছর জেল খাটিয়ে। ওই কারণে কেউ বন্যপ্রাণী আইন ভাঙে না। ওদের ওখানে বন্যপ্রাণী নিরাপদ, যেটা আমাদের দেশে নাই। আমরা ওদেরকে অসভ্য বলি, ওরা অসভ্য না, অসভ্য আমরা। কেমন অসভ্য? জাস্ট আজকে যেই কারণে এতগুলো কথা বললাম, মানে প্রায় 20-25 মিনিট অলরেডি আপনাদেরকে 2টা ঘটনা শোনালাম। এটার পিছনে ছোট্ট একটা কারণ আছে, ওটা আবার খুব ছোট্ট, আমি আপনাদেরকে ওইটুকু সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। সেটি হচ্ছে গত 27 জুন ঝালকাঠির ঘটনা। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গেছেন যে ঝালকাঠি সদরের একটি ঘটনা, যে সেটি হচ্ছে পূর্ব গুয়াটন এলাকা। এই পূর্ব গুয়াটন এলাকার একটি ঘটনা এটি, যে সেখানে জাস্ট রাস্তার পাশে একটি তাল গাছ, সেই তাল গাছটি হচ্ছে সরকারি জমির উপর মূলত, যদিও বিষয়টি ভিন্নভাবে এটা প্রবাহিত করার চেষ্টা করেছিল আমাদের অন্য সব ঘটনার মতোই। সেই জায়গা হচ্ছে সদর উপজেলার এই যে পূর্ব গুয়াটন এলাকার যে তাল গাছটা, এই তাল গাছটার পাশেই যে জমি, এই জমিটা হচ্ছে মোবারক আলী ফকির নামে একজনের। তার জমির পাশে রাস্তার ধারে এই তাল গাছটা ছিল। তিনি এই তাল গাছটা বিক্রি করে দিলেন মিজানুর রহমান নামে একজনের কাছে। এই তাল গাছটায় শত শত বাবুই পাখির বাসা ছিল, এবং এই বাসায় এখন হচ্ছে প্রজনন মৌসুম। বাবুই পাখির ডিম ছিল বাসাগুলিতে, বাবুই পাখির ছানা ছিল বাসাগুলোতে। এই মিজানুর রহমান গাছটি কিনে গাছটা কেটে ফেলল, একবারও হিসেব করলো না। অনেক বছর ধরে এই তাল গাছটা বাবুই পাখিদের অভয়াশ্রম ছিল। এখানে তারা
তাদের প্রজনন ঘটে, ডিম পাড়ে, বাচ্চা হয়, এই বাচ্চারা আবার বড় হয়, অনেক বছর ধরে হচ্ছে এটা চলছে। এই তাল গাছটা বড় হওয়ার পর থেকে এটাকে ঘিরে এই বাবুই পাখিদের বংশানুক্রমিকভাবে তারা বাস করছে। সেই গাছটা কেটে ফেলল। গাছটা কেটে ফেলার পরে কি হলো? গাছটা কেটে ফেলার পর এই গাছে থাকা অসংখ্য গাছ, বাসা, বাবুই বাসা, এগুলো হচ্ছে এসে নিচে পড়ল। যে বাসাগুলোতে শতাধিক বাচ্চা ছিল, ছানা ছিল, বাবুই ছানা, এই বাসাগুলোতে অসংখ্য ডিম ছিল, যে ডিমগুলো নিচে পড়ে ভেঙে গেছে। অনেকগুলো বাবুই পাখি বলতে পারি যে জন্মের আগেই মারা গেল। এই ধরনের নির্মম নৃশংস ঘটনা ঘটালো এই মিজানুর রহমান। এই মিজানুর রহমানের সাথে ফারুক হোসেন নামে আরেকজন ছিলেন। স্থানীয়রা বিষয়টা ভালোভাবে নেয়নি, তারা এটি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিলেন এবং সারা দেশের মানুষ ধিক্কার জানালো এবং বলা যায় প্রতিবাদ মুখর হয়ে উঠলেন মানুষ। এই প্রতিবাদের মুখে এই তিনজন ব্যক্তি, এই মোবারক হোসেন, মোবারক আলী ফকির, তারপরে মিজানুর রহমান এবং ফারুক হোসেন, এই তিনজনের নামে মামলা হলো। দুটা মামলা হলো। এই মামলার বিষয় হচ্ছে, একটি মামলা করেছেন স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান, তিনি বাদী হয়ে মামলা করলেন যে তার মামলাটি হচ্ছে এমন যে সরকারি জমিতে থাকা গাছ অবৈধভাবে, অন্যায়ভাবে বিক্রি করা এবং কেটে ফেলা, এটা একটা মামলা। আরেকটা মামলা করলেন বিভাগীয় বন কর্মকর্তা, তিনি মামলাটা করলেন হচ্ছে বাবুই পাখির ছানা হত্যা এবং ডিম ধ্বংস করার অভিযোগে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 এর আওতায় আরেকটি মামলা করলেন। 29 তারিখে এই মামলার একজন আসামি গ্রেফতার হয়েছে, তো এবং সেটা হচ্ছে মোবারক আলী ফকির, যিনি গাছটি বিক্রি করেছেন। গাছটির মালিক তিনি না, গাছটি সরকারি সড়কের পাশের জমিতে ছিল, তার পাশের জমিটা ছিল এই মোবারক আলী ফকিরের। সে হচ্ছে প্রধান হোতা, 1 নম্বর আসামি। তাকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু মিজানুর রহমান এবং ফারুক হোসেন তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। সেই জায়গায় এখন যেটা হয়েছে যে ঝালকাঠি সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, উনি জানিয়েছেন তিনি মোবারককে গ্রেফতার করা হয়েছে, আদালতে দেওয়া হয়েছে। অন্য 2 জন আসামিকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে, তারা পলাতক আছেন। আবার এটাও ঠিক যে তাকে, তার বাড়ি হচ্ছে পূর্ব গুয়াটন এলাকায়, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে অন্য একটি উপজেলা থেকে। তো সেই জায়গা থেকে হচ্ছে অন্য একটি উপজেলা বলতে ঠিক অন্য উপজেলা বললেও ভুল হবে, পাশের জেলা পিরোজপুরের নেসরাবাদ উপজেলা, স্বরূপকাঠি মূলত যেটি, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে বাবুই পাখি হত্যা করা হলো, আমরা দেখেছি অবাধে হরিণ শিকার করা হয়, রয়্যাল বেঙ্গল টাইগার তাকে মেরে ফেলা হয়, অবাধে সাপ মেরে ফেলা হয়, এটা মেরে ফেলা হয়, এই প্রাণী সেই প্রাণী, মাঝখানে আমরা দেখেছি গুইসাপ মেরে ফেলা হয়েছে, তারপর চিতাবাঘ মেরে ফেলা হয়েছে, আমরা দেখছি কিছুদিন পর পর ডলফিন মেরে ফেলা হয়। এগুলো আমাদের প্রকৃতির জন্য ক্ষতিকর, প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে এতে। কারণ প্রাণী বৈচিত্র্যের জায়গায়, জীব বৈচিত্র্যের জায়গায় এবং যে খাদ্য চেইন আছে, সেই খাদ্য চেইনেও কিন্তু ব্যাঘাত ঘটে। সেই কারণে আমার আজকের এই আলোচনার মধ্য দিয়ে আপনাদের কাছে এবং সরকারের কাছে আমি আবেদন করতে চাই, অনুরোধ করতে চাই যে
আসুন আমরা প্রাণী সংরক্ষণে উদ্যোগী হই, আমরা প্রাণীকে ভালোবাসি। আপনি যদি প্রাণীকে ভালোবাসতে নাও চান, নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসতে হলে আপনাকে জীববৈচিত্র্য রক্ষা করতে হবে, আপনাকে খাদ্যচক্র রক্ষা করতে হবে, নয়তো আপনি আমিও বাঁচবো না। সরকারের কাছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সবাইকে বলবো, শুধু রুটিন ওয়ার্ক করলেন কিন্তু অপরাধকে ঠিকমতো আটকে রাখলেন না, অপরাধ দমন করার চেষ্টা করলেন না, অপরাধীকে সাজা দিলেন না, এটা যেন না। এবং বন বিভাগের কর্মকর্তাদেরও বলবো যে পরিমাণ প্রাণী হত্যা হচ্ছে সারা দেশে প্রাণী হত্যাগুলো বন্ধ করার জন্যে আপনাদের এই মূল ভূমিকা পালন করতে হবে। হ্যাঁ, আমরা জানি যেমন সুন্দরবনে অত বড় একটা বন, সেই জায়গায় বনদস্যু আছে, গাছ খেকো আছে, প্রাণী খেকো আছে, অনেক কিছু আছে, জলদস্যুদের উৎপাত, সবকিছু মিলিয়ে আপনারা সংখ্যা অনেক কম, আমাদের বনরক্ষীর সংখ্যা খুব কম। তাদের হাতে যে অস্ত্রটা দেওয়া হয়, সেই অস্ত্রটা হচ্ছে তার নিজের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত না। তার যে চলাফেরার যে ব্যবস্থা, আমি নিজে সুন্দরবনে দেখেছি যে আমাদের বনরক্ষীরাই তো নিরাপত্তাহীনতায় ভোগে। আমরা সেখানে দেখি জলদস্যুরা, বনদস্যুরা, গাছ খেকোরা, প্রাণী খেকোরা, তারা হচ্ছে আমাদের বনরক্ষীদের উপর হামলা চালায়, আমাদের বনের ওখানে যে কর্মকর্তারা আছে তাদের উপর হামলা চালায়, তাদেরই তো নিরাপত্তা নাই। সেই জায়গায় নীতি নির্ধারকদের বলবো, দেশকে, মানুষকে এবং দেশ ও মানুষের পাশাপাশি বিশ্বকে রক্ষা করার জন্যে আপনারা নিজেরা সচেতন হন, নিজেদের দায়িত্বটা পালন করুন এবং এই বিষয়গুলোতে নজর দিন। নয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কতদিন টিকবে, কিভাবে টিকবে, সেটাই নিয়ে সন্দিহান। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো। আসুন আমরা মানবিক হই, আমরা মানুষের পাশে থাকি, আমরা সমস্ত প্রাণীকুলের পাশে থাকি, আমরা গাছের পাশে থাকি, আমরা সবুজের মধ্যে বাঁচতে চাই। শুভরাত্রি, শুভ সকাল, শুভ দুপুর, যাই বলেন। আমাদের দিনের প্রতিটি বেলাই যেন হয় মানুষের কল্যাণে, প্রাণীর কল্যাণে, জীববৈচিত্র্য রক্ষার জন্য। ভালো থাকুন।